তখন কিন্তু আমাদেরকে পরিকল্পনা করতে হয়েছে, যোগাযোগ করতে হয়েছে, ভাবতে হয়েছে, ফোকাস থাকতে হয়েছে, সুনির্দিষ্টভাবে আমাদের কী করতে হয়েছে, আমাদের দৃষ্টি নিবদ্ধ রাখতে হয়েছে। মানেটা কি, যে শত্রুর প্রতি আমাদের সকলের চোখ একত্র নিবদ্ধ থাকতে হয়েছে, ফলে আমরা জয়ী হয়েছি। আগে শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছে, ঠিক না? তাহলে আগামী দিনে আমরা কি করব, এই যে প্রশ্নটা তুললাম, কেমন বাংলাদেশ চাই, এটা নির্ভর করবে আপনি কেমন। খুব পরিষ্কার, যেমন প্রজা তেমনি কিন্তু রাজা। ভাববেন না যে শেখ হাসিনা একমাত্র দায়ী, আপনারা কিন্তু সমানভাবে দায়ী। তাহলে আগামী দিনে কি করতে পারবেন, এটা কিন্তু আমরা নিজেরা কি করতে চাই, আমরা কোথায় সুনির্দিষ্ট, আমরা কোথায় দৃষ্টিটা নিবদ্ধ, সেটা করতে পারলে আমরা খুব তাড়াতাড়ি অগ্রসর হব। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা কিছু প্রশ্ন আমি কিছু বিষয় পরে দ্রুত শেষ করার চেষ্টা করব। এই যে নিবদ্ধ হওয়ার কথাটা যখন বলছি, এই নিবদ্ধ রাখার প্রথম পথ হচ্ছে এই যে গণঅভ্যুত্থানটা ঘটে গেল, এটা কি বিজয় হয়েছে না হয়নি? বলেন, আমরা কি জয়ী হয়েছি? জোরে বলেন। এই কেউ কেউ বলতেছে হয়েছি, কেউ কেউ বলতেছে হ্যাঁ না, আমরা জয়ী হইনি, আমরা ব্যর্থ হয়েছি। ব্যর্থ হওয়ার কারণটা কি? কারণ আমরা এখনো মব কোনো একটা ঘটনা করলে আমরা ঝাঁপাই পড়ি আবেগের দ্বারা কখনো কোনো বড় কাজ করা যায় না। তাহলে খুবই নিবদ্ধ থাকতে হবে আমার দৃষ্টি। আমি কি অর্জন করতে চাইছি? গণ অভ্যুত্থানের মানে হলো পুরনো ব্যবস্থাকে উৎখাত করে দিয়ে নতুন ব্যবস্থার পত্তন। আমি আবারও করে বলি, গণ অভ্যুত্থান কথাটার মানে হলো জনগণ যখন উত্থিত হয়, জনগণ যখন দাঁড়ায়, তখন তাকে দৃশ্যমান দেখা যায়। এর আগে জনগণ কিন্তু দেখা যায় না তাকে। সে কি জন্য দাঁড়িয়েছে? সে একটা ফ্যাসিস্ট শক্তিকে উৎখাত করতে চায় এবং উৎখাতের মধ্য দিয়ে সে একটা নতুন ব্যবস্থা পত্তন করতে যায়। তরুণদের ভাষায় সেটা হলো নতুন বাংলাদেশ। ফলে নতুন বাংলাদেশ গঠন করতে হবে, এটা আসল কাজ। কি করে গঠন করবো? আসলে আমি আপনাকে জিজ্ঞাসা করি, কি করে নতুন বাংলাদেশ গঠন করবেন? কোন ধারণা আছে? কি করে করবেন? বুঝলাম, তত্ত্ব বললেন, করবেন কি করে? তা আছে সকাল থেকে উঠে আমরা আলোচনা করতে পারতাম যে আমরা পরাজিত হয়েছি, যেহেতু আমাদের অজ্ঞতার সুযোগ নেই, আমরা যেহেতু রাষ্ট্র বুঝি না, আমরা রাজনীতি বুঝি না, আমরা আইন বুঝি না, অথচ আমরা এই বসে আছে কলেজে বুঝি না বলে আজকে শত্রু কিন্তু প্রতিবিপ্লব ঘটিয়েছে সংবিধানের নামে, আইনের নামে। আপনি বুঝতে পারবেন, আপনার ঘর থেকে আপনার সম্পদ যেটা আপনি জয় করেছিলেন, যার জন্য সাব্বির হাসান মনি শহীদ হয়েছে, আপনার কাছে তারা নিয়ে চলে গেছে। এখন ক্ষমতায় কারা আছে? কারা? আপনি নেই। কারা ক্ষমতায় আছে? সেনাবাহিনী। এবার বসে বসে গান করেন, মুক্তিরও মন্দিরের শোভান্তরা গানটা করেন আর খালি কান্নাকাটি করেন। এইভাবে তো রাজনীতি হয় না। তরুণদের তো রাজনীতি শিখতে হবে, বুঝতে হবে রাজনীতি কি। তাহলে কেন এটা সাংবিধানিক বিপ্লব? সেটা হলো এই যে জনগণ যখন উত্থিত হয়, দাঁড়ায়, তখন এটাকেই বলে গণতন্ত্র। বুঝলাম? জনগণ দাঁড়িয়েছে, তাকে দৃশ্যমান গণ অভ্যুত্থানের মধ্যে যে সে রাস্তায় নেমে এসেছে, আগের তাকে রাস্তায় দেখা যায়নি, এখন সে ঐক্যবদ্ধ, তার একটা সামষ্টিক ইচ্ছা এখন দেখতে পাচ্ছি সামনে, পরিষ্কার সামনে। সেই কিন্তু দাঁড়িয়ে যখন গেছে, তাকে যখন দেখা যাচ্ছে, এটা কি গণতন্ত্র? এটা কি গণতন্ত্র? এই যে গণতন্ত্র, এর আইনি নাম কি? এর আইনি নাম হচ্ছে পপুলার সভরেনিটি, গণসার্বভৌমত্ব। জনগণের অভিপ্রায়ের পরম অভিব্যক্তি। দেখুন, আমি শব্দ দিচ্ছি আপনাদেরকে, আপনাদের সংবিধানে আছে, আপনারা পড়েন না। এখন দেখুন, বহু রকম কেচ্ছা গান
আর এদিকে ওদিকে ঘোরান, তো কিছু বলবেন না। কথা বলি সেনাবাহিনী আপনাদের রাস্তা মেয়ে বের করে দেবে, ছাত্র আপনারা। লোকেই বলবে এই পোলাপাইনদের জন্য দেশের এই দুর্দশা, বলবে না? বলবে কিনা বলবেন? তাহলে আপনারা সতর্ক হচ্ছেন না। তাহলে তো আলোচনা করতে হবে, সারা দিন আলোচনা করতে হবে যে কী করে আমরা যেটা আমরা পরাজিত হয়েছে, করতে পারি নাই, এটাকে আমরা কী করে পূর্ণ করবো, এটাই তো আলোচনার বিষয়। তা আলোচনা করতে হলে প্রথম আমাদের চিন্তার যে বিভ্রান্তি, আমাদের চিন্তার মধ্যে এইসব দোষ, সেই দোষগুলো কাটাতে হবে। ঠিক আছে? সমস্যাটা কী হয়েছে? সমস্যাটা হচ্ছে ফ্যাসিস্টকেই সে নিজেকে হাজির রেখেছে সংবিধানের মধ্যে। শেখ হাসিনার সংবিধানের মধ্যে এই রাষ্ট্রটা হাজির ছিল। এখন আপনি গণ অভ্যুত্থান করার পরে কি করেছেন? আপনি সেই সংবিধানের যিনি ফ্যাসিস্ট প্রেসিডেন্ট শেখ হাসিনা দ্বারা নিয়োজিত, তার কাছে তাকে শপথ নিয়েছেন। তারা বলেছেন আমি শেখ হাসিনার সংবিধান ঊর্ধ্বে রাখবো, বলছেন? আপনি দেখেননি কি বলেছে? আমি শেখ হাসিনার প্রণীত সংবিধান আমি রক্ষা করিব। আপনারা তো করতে দিয়েছেন, তখন প্রতিবাদ করেন না কেন? আমি একা প্রতিবাদ করতে হচ্ছে কেন? তার মানে আপনার মুখে যেটা বলেন, মনে যেটা বলছে, এটা কি করে অর্জন করতে হবে তার প্রতি আপনাদের কোনো দৃষ্টি নেই। আপনারা এদিক ওদিক চলে যাচ্ছেন। পৃথিবীর কোথাও কোনো জায়গায় উচ্চতর জায়গায় পৌঁছাতে পারেনি যখন সে ফোকাস, দৃষ্টি নিবদ্ধ থাকে না সেনাপতির মতন, যোদ্ধার মতন, যে এইটা আমি জয় করব, আমি উৎখাত করবো শেখ হাসিনাকে, সঙ্গে সঙ্গে তার ব্যবস্থাকে উৎখাত করবো। ও বেটি পালিয়েছে, আপনারা লাফালাফি শুরু হয়েছে। ওদের ঠিকই করে দেবো, আমি কিছু আমি এখন আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী বলতেছে, ওর ছেলে বলতেছে, ও বলতেছে। আপনারা কেউ শেখ হাসিনা পদত্যাগ করেছে এটা কাগজটা দেখছেন তো দাবি করছে না কেন? চুপুকে দেখাও নেই, বসে থাকেন ক্ষমতা, কাগজটা দেখাবো দেখি সে কোথায় পদত্যাগ করেছে। আর যারা ওখানে আছে সেনা প্রধান বলুন কি যারা ক্ষমতা যেই থাকুক, ব্যক্তির প্রতি আমার কোনো আক্রোশ নেই, যারাই থাকুক ক্ষমতায়, ওদেরকে বলেন দেখায় না আমাকে পদত্যাগ কথা, কোথায় তুমি পদত্যাগ? আপনি বুঝেছেন ষড়যন্ত্রের কথা বলুন? তাহলে এইটা যদি আমরা না খেয়াল করি, তাহলে কদিন পরে যে কোনো মুহূর্তে চুপুর তার যে স্বাক্ষরের দ্বারা কিন্তু এই সরকার বাতিল হয়ে যাবে। কেন? উনি কিন্তু এখনো প্রেসিডেন্ট, আর বাকিরা তাঁর উপদেষ্টা, চুপুর উপদেষ্টা। তিনি ইচ্ছা করলে কিন্তু পরামর্শটা একদিনে ফেলে দিতে পারেন, যখনই তিনি মনে করবেন যে এটা করার মতো শক্তি সমাজে আছে, তিনি কিন্তু এটা করে দিতে পারবেন। এবং তার যে শক্তির যারা ভিত্তি, তার মধ্যে প্রথম হচ্ছে পুলিশ। পুলিশে কি গেছে তাদের? পুলিশের কাছে গেছে? আইনশৃঙ্খলা রক্ষা করতে পারবেন পুলিশ ছাড়া? আচ্ছা, পুলিশের কাছে কি অস্ত্র আছে? কিছু অস্ত্র চুরি গেছে, আর বহু অস্ত্র আছে, এবং বহু অস্ত্র বাইরে থেকে আসছে। এখন বলেন আর কয়টা ছেলেকে, আর কয়টা মনেকে আপনারা এইভাবে উপহার দেবেন, উৎসর্গ করবেন? আমাকে বলেন, বুঝে বলেন। এই যে বিশৃঙ্খলা করেন, খালি কল্পনা ফান্ড ওড়ান, এটা তারা কী করবেন? এটা তো কিছু করতে হবে। ওরা যদি অস্ত্র নিয়ে দিবার নামে, আপনি কি মনে করেন যে আপনাকে এবার আশ্রয় রাখবে? তাহলে আমাদের, এবং আপনার শত্রু যারা পরিবেষ্টিত, আপনি দিল্লি পরিষ্কার বলছে যে আমরা বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুত হচ্ছে, তারা প্রস্তুতির কথা বলছে, পাবলিকলি বলছে, গোপনে বলছে তা না। তাহলে বুঝতেছেন ঘটনাটা যথেষ্ট পরিমাণ জটিল। আবার শেখ হাসিনারই নিয়োজিত আমলারা মারপিট করতেছে একজন একজনের সঙ্গে, তারাই কিন্তু জনপ্রশাসনে শেখ হাসিনার ক্ষমতার প্রধান ভিত্তি ছিল। তো আপনাদের কেউ বলেন না যে জনপ্রশাসনে যারা আসছে এই তালিকা ধরে এইগুলোকে বাদ দিতে হবে? বলেন না, চিনেন না, বলতে পারবেন কি কোথায় আছে। ইতিমধ্যে এই যাদেরকে আমরা বলি কি আয়নাঘর,
বিভিন্ন রকম গুম খুনের সঙ্গে জড়িত যারা হত্যা করেছে দীর্ঘকাল, ওরা কিন্তু পালাচ্ছে, মজিবুর রহমান পালাচ্ছে। দেখি পারেন নাকি প্রধান। তাই বন্ধুরা, তরুণ বন্ধুরা, বিপ্লব ডিনার পার্টি নেই, ডিনার পার্টি নেই, প্লিজ। উল্লাসের সময় নেই। ফলে যদি আমরা এগোতে চাই তাহলে কিছু কিছু বিষয় আমাদের তত্ত্বগতভাবে খুব পরিচ্ছন্ন থাকতে হবে। কী কী জিনিস পরিচ্ছন্ন থাকতে হবে? প্রথমত রাষ্ট্র এবং সরকার এক না। আমরা